ভারতের ইন্ধনে জুডিশিয়াল কোর্ট চেষ্টা। নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানে ভারত পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু অক্ষত থেকে যায় তার দীর্ঘ স্বৈরশাসনের প্রধান সহযোগী প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিচার বিভাগ। এই বিচার বিভাগে ভারতের প্রত্যক্ষ মদতে কু করার অপচেষ্টা হয়েছিল। আওয়ামী লীগের অনুগত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে চেষ্টা হয় এই কোর। তবে ছাত্র জনতা এবং আইনজীবীদের সম্মিলিত প্রতিরোধে সুনামিতে নস্যাৎ হয়ে যায় সেই কো। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ইন্ধনে এই কু করার চেষ্টা হয়েছিল বলে একাধিক সূত্রে জানা গেছে। সেজন্যই গতকাল হঠাৎ করে সজীব অজের জয় ঘোষণা দিয়ে বলেন, মা শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত পালিয়ে যাওয়ার সময় পদত্যাগ করেননি। সূত্রটি জানায়, প্রচারের মাধ্যমে শেখ হাসিনার তনয় সজীব অজের জয়ের ঘন ঘন আক্রমণাত্মক বক্তব্য প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের পরিকল্পনা, শেখ হাসিনাকে এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করা, ভারতীয় সোশ্যাল মিডিয়ায় বেনামি আইডি থেকে এবং বাংলাদেশে কিছু ভারতের তাবেদার গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা, লুটতরাজের কল্পকাহিনী প্রচার করে দেশকে একটি অকার্যকর, অস্থিতিশীল, ব্যর্থ রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করে। পৃথিবীর কোনো দেশে যখন এই পতিত স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিচ্ছে না, তখন শেখ হাসিনা ভারতের সাদরে গ্রহণ ইত্যাদি একই সূত্রে গাথা। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে গিয়ে কার্যত পরাস্ত হলেও দেশের প্রায় সকল স্তরে এখনো বহাল তার সহযোগীরা। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরযুগে প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ। শেখ হাসিনা পদত্যাগ করলেও স্বপদে বহাল ছিলেন তারই বসিয়ে দেওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাইন এবং বিচারপতি এম এনায়েতুর রহিম। তারাই আকস্মিক ফুলকোট বসিয়ে সকাল 10টা আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ডেকে এনে গোপনে কোর্ট চেষ্টা করেন। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে ছাত্র জনতা, আইনজীবী এবং সংবাদকর্মীরা জড়ো হন। তাদের সম্মিলিত প্রতিরোধে ফুল কোর্ট রেফারেন্স বাতিল হয়ে যায়। দাবি ওঠে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগের। মুহূর্তেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভরে যায় হাজার হাজার ছাত্র জনতায়। তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে সুপ্রিম কোর্ট প্রদক্ষিণ করতে থাকেন। এছাড়া সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ করেন আইনজীবীরা। ভারতে বড় কিছু ঘটতে চলেছে ইঙ্গিত হিন্ডেনবার্গের। আদানি গোষ্ঠীর সম্পর্কে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক সাড়া পড়ে গিয়েছিল। গত বছরের 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি এন্টারপ্রাইজের পরিকল্পিত শেয়ার বিক্রির আগে তাদের নিয়ে তীব্র সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করে, যার জেরে গ্রুপের শেয়ারের মূল্য $86 বিলিয়ন কমে যায়, যার প্রভাব পড়ে শেয়ার বাজারে। সেই সময় হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্টে কাঠগড়ায় তুলেছিল আদানি গোষ্ঠীকে। তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরে ধনকুবেরের তালিকায় দ্বিতীয় স্থান থেকে 36 নম্বরে নেমে যায় গৌতম আদানি। আদানি গোষ্ঠীর মূল্যায়নও দ্রুত গতিতে হ্রাস পেয়েছে। এই বছরের জুনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে নোটিশ জারি করে। হিন্ডেনবার্গ রিসার্চ প্রথমবারের মতো তাদের রিপোর্টে কোটাক মাহিন্দ্রা ব্যাংককে স্পষ্টভাবে চিহ্নিত করে, যে কারণে কোটাক ব্যাংকের শেয়ারের দাম জুনের শুরুর দিকে সর্বনিম্ন স্তরে গিয়েছিল। এর জেরে কংগ্রেস, তৃণমূল সহ সব বিরোধী দল লোকসভা এবং রাজ্যসভায় বিজেপি সরকারকে চেপে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ তামাম কংগ্রেস এবং বিরোধী দলগুলিকে নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয়। আবারও ভারতে বড় কিছু হতে চলেছে বলে দাবি হিন্ডেনবার্গের। শনিবার মার্কিন এই গোয়েন্দা সংস্থা এক পোস্টে বলেছে, শীঘ্রই ভারতে বড় কিছু ঘটতে চলেছে। তবে কী ঘটনা ঘটতে চলেছে তারও কোনো ইঙ্গিত হিন্ডেনবার্গ দেয়নি। শান্ত হয়ে আসছে দেশ, গুজব স্থবিরতার নেপথ্যে কারা? রক্তাক্ত একটি অধ্যায় পেরিয়ে ক্রমশ শান্ত হয়ে আসছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার কাজ শুরু করেছে। উপদেষ্টারা অফিস করছেন, সশস্ত্র বাহিনী জনগণের নিরাপত্তায় কাজ করছে, থানা সক্রিয় হচ্ছে, পুলিশ অনেক কাজে ফিরেছেন। তবে দেশের স্থবিরতা কাটেনি। গুজব মেশিন সক্রিয়। মিনিটে মিনিটে নানা গুজব ছড়াচ্ছেন তারা, বিশেষত সোশ্যাল মিডিয়ায়। সূত্রগুলো বলছে, এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টার অংশ হিসাবে এটা করা হচ্ছে। প্রশাসন এখনও পুরো মাত্রায় কাজে ফেরেনি, সেখানেও এক ধরনের শৈথিল্য বহাল রাখার চেষ্টা চলছে। পুলিশ বাহিনীকে নিয়েও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যেন তারা পুরোপুরি সক্রিয় না হয়। এর বাইরে সংখ্যালঘু ইস্যুটির সামনে আনার চেষ্টা করছেন কেউ কেউ। এই লক্ষ্যে প্রচারণাও চালানো হচ্ছে। ঢাকায় তাদের বড় জমায়েতের চেষ্টা চালাচ্ছে একটি মহল।
এই প্রক্রিয়ায় নেপথ্যে সুনির্দিষ্টভাবে 2 জন ব্যক্তির নাম শোনা যাচ্ছে। গত সোমবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা হয়েছে। আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরাও, তাদের বসত বাড়িতেও হামলা হয়। যেসব আওয়ামী লীগ নেতার বাসায় হামলা হয়েছে তাদের কেউ কেউ হিন্দু সম্প্রদায়ের মানুষ। ঢাকায় একজন বিশ্লেষক বলছেন, দৃশ্যত হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসাবে কারো বাড়িতে হামলা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায় না। মূলত আওয়ামী লীগ নেতা হওয়ার কারণেই তাদের বাড়িতে হামলা। তবে এইসব হামলার বিরুদ্ধে এর মধ্যে সামাজিক প্রতিরোধ তৈরি হয়েছে। ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের নজরেও বিষয়টি পড়েছে। তিনি যেটা বলেছেন, ভারতীয় মিডিয়ায় হামলার খবর আসছে, কিন্তু জনগণের যে তৎপরতা সেই খবর আসছে না। প্রশাসনে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। প্রশাসনে আজ থেকে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। সব মন্ত্রণালয় সচিব সহ প্রশাসনের সবগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হবে। এছাড়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এমন তথ্য দেয়। এদিকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নীত বঞ্চিত নানাভাবে হয়রানির শিকার কর্মকর্তারা আজ সকাল 10টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সমবেত হবে। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ভুক্তভোগী কর্মকর্তাদের বেশ কয়েকজন। সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের টানা শাসনের সময় প্রশাসনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বেছে বেছে পোস্টিং দিয়েছে। প্রতিটি পদোন্নতির সময়ই একই নীতি অনুসরণ করা হয়। যেসব কারণে সব মন্ত্রণালয় এবং বিভাগের সচিব, দলবাস অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবদের বদলি, ইনহাউস বদলি এবং প্রয়োজনে ওএসডি করা হবে। প্রকল্প পরিচালকদের নিয়োগও বাতিল হবে। এছাড়া সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে প্রশাসনের চিহ্নিত দলবাস ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই ব্যাচ ভিত্তিক শুরু হয়েছে। প্রতিটি ব্যাচের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা নিজেদের মধ্যে সমন্বয় করে প্রাথমিক তালিকা তৈরির কাজ অনেকখানি সম্পন্ন করেছেন। ব্যাংক থেকে নগদ 2 লাখ টাকার বেশি তোলা যাবে না। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ। এখন থেকে একটি অ্যাকাউন্টে দিনে 2 লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক 2 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা আরাক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।